বেশ, নির্বাচন আসছে শ্রমিকবাবু, সন্দেশখালী কি চোখে আঙুল দিয়ে কার্যত রাজ্যের মানুষের সার্বিক নিরাপত্তাহীনতা, প্রশাসনহীনতা দেখিয়ে দিয়ে গেল? কি ধরনের প্রস্তুতি দরকার এই ভোটের আগে আপনার মনে হয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে? নির্বাচন কমিশন পুরো বিষয়টা দেখছে। 2রা মে 2021 তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, আর তারপরেই 27 দিনে 56 জন কর্মী খুন হয়ে গেল। মুখ্যমন্ত্রী বললেন 2-1 জন মারা গেছেন। তো সেটাও নির্বাচন কমিশন দেখেছে। নির্বাচন কমিশন এটাও দেখেছে ভোট পরবর্তী হিংসায়, যেখানে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে, সেখানে পুলিশের অসহযোগিতা, বিভিন্ন সময় সাক্ষীদের হস্টাইল করে দেওয়া, প্রমাণ লোপের চেষ্টা, ইন্টিমিডেশন, সমস্ত কিছু পুলিশ চালিয়েছে। এটাও নির্বাচন কমিশন দেখেছে। নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করতে পারলেও তারা খুব ক্লোজলি মনিটর করেছে, দেখেছে পুরো বিষয়টা, পঞ্চায়েত নির্বাচন এখানে কিভাবে হয়েছে, এবং নির্বাচনকে কার্যত শুধু প্রহসন নয়, লুঠের আখড়ায় পরিণত করা সেটা দেখেছে। কিভাবে একের পর এক ভিডিও এদের ভোট লুট করতে, এদের সার্টিফিকেট বদল করতে সাহায্য করেছে, সেটাও নির্বাচন কমিশন দেখেছে, আমরাও দেখেছি। নির্বাচন কমিশনের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, এবং আমরা আত্মবিশ্বাসী। এটা আমাদের নির্ভরতা হচ্ছে মানুষ। গত নির্বাচনে মানে 2019 সালের আগে অমিত শাহ বলেছিলেন যে আমরা 22টা আসন পাবো। তখন হয়তো আমার দলের মধ্যেই অনেকে বিশ্বাস করতে চাননি। আমাদেরও শুনে একটু আশ্চর্য লেগেছিল, কারণ আমরা তো দীর্ঘদিন ধরে হারছি। আমরা প্রতি নির্বাচনী প্রাণপণ পরিশ্রম করতাম, আমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পুঁজি আমরা লাগাতাম, নির্বাচনে লড়াই করতাম, কিন্তু মেরুকরণের কারণে, পোলারাইজেশনের কারণে আমাদের ভোট কখনো 6%, কখনো 5%, কখনো ওই 11.66 পর্যন্ত পৌঁছতে পারা গিয়েছিল, তার বেশি আমরা উঠতে পারিনি। ফলে আমাদের কাছেও আশ্চর্য লেগেছিল। তখন অনেকে বলেছিলেন যে বুথে বসার লোক নেই, 2019 বিজেপি ফিনিশ 42-42, কিন্তু মানুষ উত্তর দিয়েছে, 18 জন সাংসদকে জিতিয়েছে, একটি আসন খুব সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিল। সেটা আমাদের সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কারণে। সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করেছি, এবং আমরা কনফিডেন্ট 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। বেশ, শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার শেষের আগের প্রশ্ন, পরপর আর দুটো প্রশ্ন করব। আমার শেষের আগের প্রশ্ন এটাই, শ্রমিক ভট্টাচার্য এটা জানেন, নিশ্চিতভাবে মানবেন কিনা জানি না অন ক্যামেরা, যে রাজ্য বিজেপির অন্দরে এই 2019 সালের পর থেকে একটা কথা চালু হয়, ময়দানি ক্লাবগুলোর মতো বিজেপিতেও এজেন্ট মারফত বিদেশ থেকে আসা বিদেশি খেলোয়াড়দের দাম বেশি তাদের থেকে যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করেছেন বিজেপির ঘরের ছেলে হয়ে মার খেয়ে। শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভায় মনোনয়ন প্রাপ্তি কি পুরনোদের সেই ক্ষোভ ভোলানোর জন্য, বা ভোলাতে পারবে? যে কোনো সাংবাদিক তার মতো করে, তার দৃষ্টিতে যে কোনোভাবেই যে কোনো তথ্য উপস্থাপিত করতে পারেন, তার ভাবনাটাকে প্রতিফলিত করতে পারেন, কিন্তু বিষয়টা এখানে নয়। 2021 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে। রাজনীতির বাইরে মানুষ এখানে আর কিছু চিন্তা করতে পারে না, কারণ জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রাজনীতি একটা প্রভাব বিস্তার করে ফেলেছে। দুটো সাইকেলে যদি রাস্তায় নিজেদের মধ্যে ধাক্কা লাগিয়ে ফেলে দুই আরোহী, তার মধ্যেও রাজনীতি ঢুকে যাচ্ছে। এই অবস্থা থেকে বেরোনোর জন্য পার্টি ঠিক করেছিল যে সমাজের সর্বস্তর থেকে পার্টিতে পার্টিসিপেশন হোক। দেখুন, এই যে মানুষগুলো যারা রাজনীতির ময়দানে আছেন, তাদের নিয়েই তো রাজনীতি করতে হবে। নতুন করে নতুন লোক প্রচুর আসবেন না, নতুন লোকে আসেন, কিন্তু আমরা তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে কাউকে বানাতে পারবো না। তো সেই সময় যারা মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন জনবিরোধী, এই শাসন পশ্চিমবঙ্গের স্বার্থ বিরোধী, এবং পশ্চিমবঙ্গকে ভবিষ্যতে একটা ধ্বংসের দিকে দাঁড় করাচ্ছে, তারা আমাদের কাছে এসেছিলেন এবং তাদের আমরা গ্রহণ করেছি। কিছুজন বিজেপির মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে, আবার কেউ ক্ষমতার অলিন্দে একটু স্বচ্ছন্দ বোধ করে তারা তাদের মতো চলে গেছে। বেশ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, এখনো সাংসদ। দিলীপ ঘোষ দলের বার বৃদ্ধির জন্য যতই খেটে থাকুন এবং যতই করে থাকুন, দল যতই তার আমলে বেড়ে থাকুক,
একটা কথা বলা হয় যে মধ্যবিত্তের ড্রয়িং রুমে দিলীপ ঘোষ দলকে ঢোকাতে পারেননি। শ্রমিক ভট্টাচার্য বরাবরই পশ্চিমবঙ্গে বিজেপির মডারেট মুখ বলে পরিচিত। এমনকি অনেক বামপন্থী মানুষজনও নিজের ঘরের ড্রয়িং রুমে শ্রমিক ভট্টাচার্য কথা বললে শুনতে চান, যারা বিজেপিকে পছন্দ করেন না তারাও শুনতে চান। শ্রমিক ভট্টাচার্যের নির্বাচন কি খুব কায়দা করে কৌশল করে পশ্চিমবঙ্গে যারা বামপন্থীদের অনেক দিনের ভোটার, যারা কিছুটা উদারনীতিক, যারা দিলীপ ঘোষদের মতো মানুষদের জন্য বিজেপির কাছে ঘেঁষতে পাচ্ছেন না, তাদেরকে কাছে নিয়ে আসার চেষ্টা? দিলীপ ঘোষ একজন স্বাভাবিক নেতা, ন্যাচারাল লিডার। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা প্রশ্নাতীত। আমি একজন রাজনৈতিক কর্মী। আমি যখন রাজনীতি করা শুরু করেছিলাম তখন 1% বিজেপির ভোট ছিল। তখন যদি 40 মিনিট বক্তৃতা করতাম কোনো রিক্সায় দাঁড়িয়ে কোনো স্ট্রিট কর্নার করে, তখন অন্তত 20 মিনিট বলতে হতো আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। তো আমি রাজনীতির উত্থান গিয়ে থেমে যাওয়া এই সবগুলো দেখেছি। তৃণমূলের জন্মও দেখেছি, তাদের সঙ্গে জোট দেখেছি, তাদের সঙ্গে জোট ভাঙা দেখেছি। এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বলতে চাই, প্রত্যেকেই আমরা এক কথা বলি, উপস্থাপন করার ভঙ্গিমাটা ভিন্ন হতে পারে। দিলীপ ঘোষ এক ধরনের মাত্রায় কথা বলেন, আমি আরেক ধরনের কথা বলি, কিন্তু আসল কথাটা হচ্ছে বিজেপির প্রাসঙ্গিকতা, বিজেপির রাজনীতি, এবং তার জন্যই আজকে বিজেপিরই আলোচনা হচ্ছে। আমি শেষ একটা কথা বলবো এই প্রশ্ন নিয়ে। একটা সময় ছিল যখন একটা বিধানসভা নির্বাচন জেতার জন্য যে সাংগঠনিক পরিকাঠামো প্রয়োজন হয়, এরকম অনেক আসন ছিল যেখানে সেটা আমাদের পর্যাপ্ত ছিল, কিন্তু সেখানে আমরা 10%-এর বেশি ভোট পাইনি। আমাদের শক্তি ছিল সাংগঠনিক, প্রচেষ্টা ছিল, নিষ্ঠা ছিল, কিন্তু পাইনি। কারণ সেই সময় আমাদের একটা রাজনীতি ছিল। আমাদের রাজনীতি আজকে যা আছে তখনও তাই ছিল, রাজনীতিটা আমাদের কাছে ছিল। হ্যাঁ, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা আমাদের রাজনীতিটাকে তখন নেয়নি। এর একটা কারণেই, এই মেরুকরণের কারণেই আমাদের এই অবস্থা হয়েছিল। আমাদের রাজনীতি ছিল, কিন্তু রাজ্যের রাজনীতিটা আমাদের সঙ্গে ছিল না। আবার বলছি, সেটার কারণ হচ্ছে মেরুকরণ। সেই মেরুকরণ যখন ভেঙে গেল 2014 সালের সেপ্টেম্বর মাসে, একটা সীমান্তবর্তী ছোট্ট শহরে, গ্রামকেন্দ্রিক শহরে, সেখানে আমরা নির্বাচিত হয়ে গেলাম, সেদিন থেকে কিন্তু সেই মেরুকরণটা ভেঙে গিয়েছিল। এবং একই সঙ্গে আরেকটি আসনে, বউবাজারে, সেখানে আমরা দ্বিতীয় স্থানে উঠে এসেছিলাম। পরের নির্বাচনে সিপিএম কংগ্রেস জোটের কারণে আমরা 11%-এ পৌঁছতে পারলাম না, 10%-এর কিছু বেশি ভোট পেলাম 2016-এ। 19-এ আবার তার পুনরাবৃত্তি হলো, আমরা এগিয়ে এলাম। 21-এ আমরা এগিয়ে এলাম। তারপরে সাগরদিঘির নির্বাচন। সাগরদিঘির নির্বাচনে জোট প্রার্থী জয়ী হলেন। আমরা বলেছিলাম এটা তৃণমূলের পরাজয়, কংগ্রেসের জয় নয়। কিন্তু তারপরে আবার যখন ধূপগুড়ি এলো, সেই ধূপগুড়িতে দেখা গেল যে বাইনারি মানুষ 2021 সালে তৈরি করে দিয়েছিলেন, মানুষ সেই বাইনারিটার উপরেই দাঁড়িয়ে আছেন। সেটা ধূপগুড়ির ফলাফলে বামেদের ফলাফল, কংগ্রেসের সমর্থনে, আর বিজেপির ফলাফল, তৃণমূলের ফলাফলটা জানা। সুতরাং এই বৃত্তটা সম্পূর্ণ হতে চলেছে। এরপরে যতগুলো নির্বাচন হবে তৃণমূল হারবে, বিজেপি জিতবে, তারপরে পশ্চিমবঙ্গের বিরোধী যে স্পেস আছে সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হবে। এর বাইরে যদি কিছু হয় তাহলে মনে রাখতে হবে, তাহলে রাষ্ট্রবিজ্ঞানকেই অস্বীকার করা হবে। রাষ্ট্রবিজ্ঞানের কাছ থেকে ওই বিজ্ঞান শব্দটাকে বাদ দিয়ে দিই। রাজনীতির একজন দীর্ঘদিনের ফলোয়ার, সাংবাদিক হিসেবে, রিপোর্টার হিসেবে আমারও আগ্রহ থাকবে শ্রমিক ভট্টাচার্যের আজকের বলা কথাগুলো ভবিষ্যতে মিলিয়ে নেওয়ার। তবে ততদিন পর্যন্ত এবং ততক্ষণ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যের জন্য আপাতত আরও একবার রাজ্যসভায় তার প্রথম বক্তব্যের জন্য আগাম শুভকামনা জানিয়ে রাখছি।